অ্যানাস্থেসিওলজির ডাক্তার মানে যে একটা অজ্ঞান করার ডাক্তার। এখনো পর্যন্ত প্রেপমেডের সাথে তোর বেস্ট মেমোরি কি? আচ্ছা, তোর কোন জায়গাতে মনে হয় যে নিট এক্সামসটা একটু ওভার রেটেড এক্সাম? মানে কি মনে হয় কোন কোন জিনিস একটা পেশেন্ট অ্যানাস্থেসিয়া নেওয়ার আগে তার জানা উচিত? হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু দিস ভেরি ইউনিক পডকাস্ট। আজকের পডকাস্টে আমি এমন একজনকে ডেকে নিয়েছি যিনি মানুষকে অজ্ঞান করেন। হ্যাঁ, আজকের পডকাস্টে রয়েছে আমার সাথে ডক্টর হিমালয়, যিনি অ্যানাস্থেসিওলজিস্ট এবং আমার ছোট্টবেলার বন্ধু। এবং এই পডকাস্টটাতে এমন কিছু জিনিস আলোচনা হতে চলেছে যেটা কোনো রহস্য রোমাঞ্চ গল্পের থেকে কম কিছু নয়। চলো ডেকে নেওয়া যাক ডক্টর হিমালয়কে। তো প্রথমেই ডক্টর হিমালয়, আমি ডক্টর হিমালয় না বলে হিমালয় বলতে বেশি পছন্দ করবো। হিমালয়, তোকে প্রথমেই হচ্ছে ওয়েলকাম। থ্যাংক ইউ ভাই। আচ্ছা, প্রথমে হিমালয় একটা কথা আমি তোকে জিজ্ঞেস করব, যে আমি তো অলরেডি তোর ব্যাপারে সবাইকে বলেই দিলাম যে অজ্ঞান করার ডাক্তার। ভাই শুধু অজ্ঞান করা না, অজ্ঞানের সাথে জ্ঞানটাও ফিরিয়ে আনতে হয়। হ্যাঁ, মানে অজ্ঞান করে জ্ঞান ফিরিয়ে আনিস, সেটা মানছি আমি। তো এই যে তুই অজ্ঞান করিস, জ্ঞান ফিরিয়ে আনিস, তোর সাবজেক্ট অ্যানাস্থেসিওলজি, তুই আমাকে প্রথমে বল এই অ্যানাস্থেসিওলজি জিনিসটা তুই বেছে নিলি কেন? আমরা যতজন নিট পিজি দিয়েছি, মানে এমবিবিএস ক্র্যাক করার পরে, তুই আমি একই ইয়ারে দিয়েছিলাম, সবাই কিন্তু কেউই ভাবে না যে আমি অ্যানাস্থেসিয়া নেব বা রেডিওথেরাপি নেব, এরকম ভাবে না। সবাইকার থাকে আমি হয় মেডিসিন নেব, নাহলে সার্জারি নেব, আর রিসেন্টলি তোর মতন রেডিওলজি নেব, এরকম থাকে। তো আমারও সেরকমই প্ল্যান ছিল, আমি মেডিসিন নেব। কিন্তু ভাগ্যের দোহাই দেবো না নিজের জন্য কি বলবো কে জানে, হলো না মেডিসিন শেষ পর্যন্ত, হয়ে গেল অ্যানাস্থেসিওলজি। আচ্ছা, যদিও পরের কাউন্সেলিংয়ে হয়ে যাচ্ছিল চেস্ট মেডিসিন, তাও ঠিক আছে, অ্যানাস্থেসিওলজি পিজিতে পেয়ে গেলাম, নিয়ে নিলাম। এসএস ক্যাম্প পেলাম, নিয়ে নিলাম। আচ্ছা, তো প্রথম মনটা খারাপ হয়েছিল যে অ্যানাস্থেসিওলজি তুমি একটু কম্প্রোমাইজ করলাম, মেডিসিন নেব ভেবেছিলাম, পেলাম না, অ্যানাস্থেসিয়া নিলাম। কিন্তু তারপরে বিশ্বাস কর, করতে করতে যখন সাবজেক্টটাকে জানলাম, তখন কিন্তু সাবজেক্টের প্রতি আস্তে আস্তে একটা ভালোবাসা তৈরি হয়ে যায়। একদমই তাই, সব ক্ষেত্রেই তাই হয়। আলটিমেটলি একটা জিনিস রোজ রোজ করতে থাকলে সেটা মানে ভালো লাগবেই। এবার আমি এই প্রসঙ্গে একটা জিনিস জানতে চাইবো, মানে লোকের অনেক কিছু মিসকনসেপশনস আছে, মানে অ্যানাস্থেসিওলজির ডাক্তার মানে যে একটা অজ্ঞান করার ডাক্তার, এরকম একটা ব্যাপার রয়েছে। তো মানে লোকের কমন যে মিসকনসেপশনস গুলো তুই মানে ফেস করিস, যেমন আমার ক্ষেত্রে আমি বলি, আমি যখন রেডিওলজি নিলাম প্রথম লোকে ভাবতো আমি বোধহয় এক্সরে প্লেটটা বোধহয় আমি গিয়ে বসাই, ঠিক আছে, এরকম। তো এরকম মডিফাইড ফটোগ্রাফার, ঠিক আছে। তো এরকম ধর তোর ক্ষেত্রে অ্যানাস্থেসিওলজি যখন তুই করলি, তো তখন হচ্ছে মানে কি কি কমন পাবলিক মিসকনসেপশন ফেস করেছিস? অ্যানাস্থেসিওলজিস্ট বলে কাউকে চেনে না, অজ্ঞানের ডাক্তার। আচ্ছা, আপনি অজ্ঞান করেন, আচ্ছা ঠিক আছে। কিন্তু সত্যি কথা বলতে অ্যানাস্থেসিয়া মানে শুধু অজ্ঞান করা নয়, অ্যানাস্থেসিয়ার অনেক পার্ট আছে। যেরকম মিসকনসেপশন মানুষ ভাবে আমি সার্জারি করাবো কিছু, সে কোনো পেটের সার্জারি হোক, কানের সার্জারি হোক, যাই সার্জারি হোক না, ঠিক, সে হচ্ছে আমি সার্জনের কাছে যাচ্ছি, ঠিক, সার্জন আমাকে দেখছে, হ্যাঁ, তো সার্জন আমার সবকিছু ঠিক করে দেবে। এক্স্যাক্টলি। কিন্তু কোনো পেশেন্টের যখন কোনো অপারেশন হচ্ছে, সেই পেশেন্টের যে অপারেশন হচ্ছে, সার্জন খালি সার্জারিটুকু করছে। একদমই তাই। সার্জন ইনসিশন দিচ্ছে, সার্জন ক্ল্যাম্প করছে, অ্যানাস্টোমোসিস করছে, সার্জন করছে, কিন্তু এর বাইরেও পেশেন্টকে যে আমরা অজ্ঞান করছি বা অজ্ঞান না করে অবশ করছি, সেই মুহূর্তে যদি পেশেন্টের হার্ট অ্যাটাক হয়, ঠিক, সেই মুহূর্তে যদি পেশেন্টের কার্ডিয়াক অ্যারেস্ট হয়, ঠিক, বা সেই মুহূর্তে সিজার মানে বাংলায় খিঁচুনি যদি সেই মুহূর্তে হয়, তখন কে করবে? সার্জন তো আর গ্লাভস খুলে পেশেন্ট ম্যানেজ করতে আসবে না। আর সার্জারির বুকেও এই সব ম্যানেজমেন্টের কথা লেখা নেই, সুতরাং তারা অভ্যস্ত না এগুলো। ঠিক ঠিক। এই সার্জারির মুহূর্তে পেশেন্টের যদি কিছু হয়, ঠিক, সেগুলো দেখতে হবে অ্যানাস্থেসিওলজিস্টকে। প্লাস অ্যানাস্থেসিয়া মানে হচ্ছে ধর তোর অপারেশন হচ্ছে, ঠিক, সার্জন চাইবে আমার পেশেন্ট যাতে না নড়ে, পেশেন্ট নড়লে আমার অপারেশন হবে না, ঠিক। কিন্তু তুই ধর তোর অপারেশন হচ্ছে, তুই অপারেশন টেবিলে শুয়ে আছিস, তুই নড়ছিস না, তোকে পুরো প্যারালাইসিস করে দিয়েছি, পুরো প্যারালাইজ করে দিয়েছি, কিন্তু তুই শুনতে পাচ্ছিস সার্জন বলছে এই ওটা কাটবি না, অন্যটা কাট, ওটাকে ধর, এই ওটাকে ধরিস না, এ মার মার মার। তখন কি হবে? তুই সব শুনছিস কিন্তু তুই কিছু করতে পারছিস না, তুই প্যারালাইজড পুরো। এই রে দিদি এটা কি করলেন, এটা তো ভুল দিয়ে দিলেন, মানে পেশেন্ট এগুলো সব শুনতে পাচ্ছে। বা পেশেন্ট অজ্ঞান হয়ে পড়ে আছে, প্যারালাইজড হয়ে পুরো পড়ে আছে, কিন্তু ওই যে ছুরির আঘাতটা দিল, সেই ব্যথাটা ও কিন্তু ফিল করছে। এটা কি তুই চাইবি? না, কখনোই চাইবি না। পেশেন্ট ছটফট করবে, পেশেন্ট ছটফট করতে পারছে না, তো ও তো প্যারালাইজড হয়ে আছে, কিন্তু ব্যথাটা পাচ্ছে। বা
ওর আশেপাশে তোরা ব্যথা পেশেন্ট এমন ভাবে মানে ওটি হচ্ছে যে না পেশেন্ট ব্যথা ফিল করছে, না হচ্ছে ওর নড়াচড়া করতে পারছে, বা পেশেন্ট তার আশেপাশে যা কথাবার্তা হচ্ছে সেটাও বুঝতে পারছে, সেটাও কিছু শুনতে পারে না, কারণ তার কনসাস লেভেলের থেকে অনেক নিচে, কনসাস মানে একদমই আমরা নিচে নামিয়ে দিয়েছি। আরেকটা প্লাস পয়েন্ট আছে, ধর অ্যামনেসিয়া করতে হবে, কোনো পেশেন্টের যে অপারেশন হলো, সার্জারির সময়তে যে চিন্তা ভাবনাগুলো, যে কোনো পেশেন্টের কাছে সেটা একটা মেন্টাল ট্রমা। একদমই তাই, খুব প্যানিক থাকে, ভুলিয়ে দিবি তুই, খুব চিন্তা থাকে। তো সেই পার্টিকুলার সময়টা যে 1 ঘন্টা 2 ঘন্টা বা 3 ঘন্টা যে পার্টিকুলার সময়টা, আমাদের অ্যানাস্থেসিয়ার এটাও একটা কাজ যে সেই পার্টটাই ওর লাইফ থেকে বাদ দিয়ে দিয়া অ্যামনেসিয়া করে। তো এই এত কিছু জিনিস একজন অ্যানাস্থেসিয়ালিস্টকে দেখতে হয়, পাবলিক সেগুলো বোঝে না। পাবলিক সেগুলো কিছু, কারণ স্বাভাবিক, আমাদের সিনেমাতে কি দেখায় বা টিভি সিরিয়ালে কি দেখায়, একজন সবুজ গাউন পরা একজন পাবলিক এলো, তার গলায় আবার স্টেথোস্কোপও আছে, ঠিক আছে। তো সে বললো খুব ক্রিটিক্যাল অবস্থা, পেশেন্টকে তাড়াতাড়ি উঠে গেলো, দরজা বন্ধ হয়ে গেল, লাল লাইট জ্বলে গেল, বাস অপারেশন হয়ে গেল। পেশেন্টের মুখে ছিল একটা মাস্ক, আর কিছু নেই, কিন্তু অজ্ঞান কি আছে না মাস্ক। পেশেন্ট জানে কি এটা ধোঁয়া দিয়ে আমাকে অজ্ঞান করে, সেই ধোঁয়া দিতে গিয়ে যে কি কি করতে হয় সেই সমস্ত কিছু কোনো আইডিয়াই তো নেই। ঠিক ঠিক। আচ্ছা একটা কথা জিজ্ঞেস করবো, মানে এটা মানে আমারও জানার রয়েছে, সেটা হচ্ছে যে একটা পেশেন্টকে অজ্ঞান করছিস আর অজ্ঞান করার পর থেকে ফিরিয়ে আনছিস, যেটাকে রিভার্স বলি আমরা। একদম। তো কোনটা মনে হয় যে বেশি চ্যালেঞ্জিং? তুই বল কোনটা হতে পারে। আমার তো মনে হয় রিভার্স করাটাই চাপের। স্বাভাবিক, ঠিক আছে। তো অজ্ঞান তো হয়ে গেলে আমি কিছু দিয়ে দিলাম, সে করে বাবাজিও অজ্ঞান করে দিল, কিছু একটা খাইয়ে দিল। আগেকার দিনে তো বল না ইয়ের এই বীজ ওই বীজ খাইয়ে অজ্ঞান করে দিত, ঠিক আছে। তারপরে ফেরতটা কে অজ্ঞান হয়ে পড়ে থাকলি, বাস পেশেন্ট পার্টি তো। আচ্ছা আমাকে একটা জিনিস বল, এই সবই হলো না হয় অজ্ঞান করছিস, জাগিয়ে তুলছিস, এবং যেটা খুবই টাফ ডেফিনেটলি, দুটোর মধ্যে অবভিয়াসলি জাগানোটা বেশি টাফ। আমার একটা প্রশ্ন আছে যে এটার পিছনে একটা মেন্টাল প্রেশারও থাকে, কারণ যদি আমি জাগিয়ে তুলতে না পারি পেশেন্ট পার্টিকে আমি কি উত্তর দেবো, রাইট? তো বা যে কনসালটেন্ট যে সার্জন আছে যারা ওটিটা তাকে অ্যাসিস্ট করছি তাকে আমি কি বলবো? তো এই ব্যাপারগুলো মানে কি করে তুই হ্যান্ডেল করিস এই জিনিসগুলোকে? মানে নিজের একটা লিমিট সেট করিস তো, যেটা এর বেশি ডোজ দেবো না, এইগুলো ইয়ে করবো না। তো মানে তোর বেসিক এর পুরোটার পিছনে হয়তো এত ডিটেল বলা সম্ভব না এই ছোট ডিসকাশনে। ম্যাক্সিমাম ক্ষেত্রে অপারেশনকে অজ্ঞান যখন করছি টেবিলে, তো জ্ঞান ফিরে যাবে ম্যাক্সিমাম ক্ষেত্রে, কারণ সেটুকু আমরা এক্সপার্ট। জ্ঞান ফিরে যাবে 95 to 98% ক্ষেত্রে। আমরা অজ্ঞান করার পরেও ঠিক টাইমে, হয়তো সঙ্গে সঙ্গে হলো না তো 5 মিনিট পরে হলো জ্ঞান আমরা ফিরে দেবো। কিন্তু যেগুলোতে জ্ঞান ফিরতে হয়তো লেট করবে বা কোনটা কতক্ষণের পর থেকে হলে চাপ লাগে তোর যে জ্ঞান ফিরছে না, এখানে একটা টুইস্ট আছে। যদি সেরকম পেশেন্ট আমরা বুঝে যায় যে একে ফেরানোর চাপ, তখন আমরা পেশেন্ট বোঝা যায়, ওটি পেশেন্ট দেখলেই বোঝা যায়, সেই একটা পেশেন্ট দেখলে যে স্কিল সেগুলো চলে এসেছে, সেগুলো চলে আসছেও, সবারই চলে আসে। তো দেখলেই বুঝতে পারা যায় যে এই পেশেন্টকে জাগানো একটু চাপ আছে। তখন সার্জেনকেও আমরা কাউন্সিলিং করি, সাথে সাথে পেশেন্ট পার্টিকেও কাউন্সিলিং করি যে একে ভাই চাপ আছে, এর জন্য একটা আইসিইউ বেড রাখতে হবে, বা একে এখন ফেরালে হয়তো পেশেন্টের জন্য সেটা ভালো হবে না, একে পরে ফেরালেই ভালো। বলা হয় আমরা কি বলি ইলেকটিভ ভেন্টিলেশন। তো ইলেকটিভ ভেন্টিলেশন একে রাখতে হবে কেন? কারণ এর অপারেশনের যে স্ট্রেসটা বা তার আগে ওর শরীরের যে কন্ডিশন, একটা যে হিউজ স্ট্রেসে আছে, সেটা অজ্ঞান থেকে ফেরাবার পরে হয়তো ওর হার্ট সেই কোপাবিলিটিটা করে করতে পারবে না। ঠিক এই কারণে সেই মুহূর্তে তাকে জ্ঞান না ফিরিয়ে আমরা ইলেকটিভ ভেন্টিলেশনে সেই দিনের হয়তো রাতটা রেখে দিলাম, পরের দিনে আরো নানা রকম। সো বেসিক্যালি তুই মেন্টাল মানে এই যে প্রেসারটা ফেরানো আর এর মধ্যে আগেই বুঝে যাস, এবং সেইভাবেই তুই নিজেকে ওইভাবেই মানে ওই বুঝে কাউন্সেলিং করা স্টার্ট করে দিস। অনেক সময় হতে পারে কোনো সার্জারি হচ্ছে, যে কোনো জিনিসই তো, যে কোনো সার্জারি মানে নন প্রেডিক্টেবল, আনপ্রেডিক্টেবল। ঠিক কি হবে না হবে বলা যাবে না। মানে সার্জারি মানে যে কোনো ব্যাপার না, তা ঠিক আছে, কোনো ব্যাপার না, সবাই সবকিছু ম্যানেজ করবে, কিন্তু আনপ্রেডিক্টেবল জিনিস তো হতেই পারে। কোনো একটা সার্জারিতে হয়তো অনেক ব্লিডিং লস হলো, কোনো বাই চান্সলি অ্যাক্সিডেন্টালি, একদমই তাই। সেই কারণে কিন্তু আমাদেরও তখন হয়তো ইলেকট্রিক ভেন্টিলেশনই তাকে পেশেন্টকে দিতে হবে। ঠিক। আচ্ছা একটা কথা আমি তোর থেকে জানতে চাইবো যে তুই একদিকে একটা ফুল টাইম ডক্টর, অন্যদিকে তুই যখনই সুযোগ পাচ্ছিস তুই ফিউচার ডক্টরসদেরকে মোটিভেট করছিস। তোর এই ভিডিওতেও মানে বানানোই হচ্ছে, পুরো মেন রিজনটাই হচ্ছে ফিউচার ডক্টর যারা রয়েছে তারা যাতে আরো অ্যাওয়্যার হয়, তারা যাতে আরো মোটিভেটেড হয়। তো এই যে তুই ম্যানেজ করছিস, মানে প্রেপারের সাথে থেকে একদিকে তুই মোটিভেট করছিস, মেন্টরিং করছিস, অন্যদিকে তুই ডাক্তার হিসেবে নিজের রোলটা প্লে করছিস, তো
মানে কিভাবে ম্যানেজ করিস? মানে একটা এত হেকটিক শিডিউল থেকে মাঝে মাঝেই দরকার হলে আমি তোকে যখনই ডেকেছি তখনই তোকে মানে তখনই দরকার হয় পেয়ে যাই। ম্যানেজ করা বলতে যখন আমি এমবিবিএস লাইফে ছিলাম বা তার আগে এমবিবিএস হওয়ার আগে তখনও হার্ডওয়ার্ক করেছি, তখন একটা মনে ইচ্ছা ছিল, ড্রিম ছিল ঠিক যে আমি একদিন ডাক্তার হব। সেটা ক্লাস 11-12 এসেছিল ড্রিমটা। তো সেই যে ড্রিমটা আমার মাথায় এসেছিল, তো সেটাকে যে আমি পরে পরিপূর্ণতা লাভ করতে পেরেছি, ডাক্তার হতে পেরেছি, বা তার সঙ্গে হার্ডওয়ার্ক, ডেডিকেশন, একটা কন্টিনিউয়াস লেভেলে রাখা, ঠিক এর জন্যই আমি আজকে যেই পজিশনে হোক না কেন এই জায়গাতে এসেছি একদম। তো আমার মনে হয় যে আজকের যারা ছোট ছোট ভাইরা বোনেরা যারা 9, 10, 11, 12 পড়ছে, ঠিক তাদের মনের মধ্যে যদি সেই ভাবটা, আমার যেই ভাবটা জেগে উঠেছিল, যে ড্রিমটা, যে স্বপ্নটা আমি দেখেছিলাম, কারোর অনেকের ক্ষেত্রে তো সেই স্বপ্ন জেগে ওঠে যে আমি হয়তো এই অ্যাপ্রন গায়ে দিয়ে থাকবো, গায়ে দিয়ে পেশেন্ট দেখবো, বা পড়বো এমবিবিএস লাইফ, সেই থ্রিলটা অনুভব করবো। তো তাদের ড্রিমটা, তারা স্বপ্নটা দেখে, তারা হার্ডওয়ার্কও করে, ঠিক ঠিক তারা ডেডিকেটেডও থাকে, ঠিক ঠিক দরকার তাদের প্রপার গাইড আর প্রপার মেন্টরিং, ঠিক। তো যেটা ফলো করলে হয়তো তারা মোটিভেটেড, 100 জনের মধ্যে 100 জন হয়তো যাবে না, কিন্তু 100 জনের মধ্যে 50 জন বা 60 জন বা 70 জন কেউ না কেউ তো যাবে, ঠিক। যে যাবে সেই তো ফিউচারের জন্য ভালো হবে, ঠিক একদমই। এর মানে তা না যে যাচ্ছে না সে ভালো হচ্ছে না, সেটা একদমই না। তো এই কারণে আমার মনে হয় যে আমার বিজি শিডিউলের মধ্যেও এটুকু টাইম দেয়াই চাই। একদমই তাই, একদম। মানে ভাই বোনকে যদি যেমন হেল্প করতাম তেমন এই ছোট ছোট বাচ্চাগুলোকে হেল্প করাই যায়। খুব ভালো লাগলো তোমরাও শুনতে পেয়েছো যে ডক্টর হিমালয় তোমাদের জন্য যথেষ্ট পরিমাণ মানে নিজের টাইম দিচ্ছে, জাস্ট বিকজ তোমরা ভালো রেজাল্ট করো। তোমাদের কিন্তু এই দামটা দিতে হবে এটার, এবং অবশ্যই সবাই যেন মোটিভেটেড হতে পড়ো। আচ্ছা, একটা জিনিস আমি তোকে জিজ্ঞেস করতে চাইবো যে এখনো পর্যন্ত প্রেপমেডের সাথে তোর বেস্ট মেমোরি কি? প্রেপমেড আমি মাঝে মধ্যেই আসি হেলথ চেকআপে, মানে একটা হ্যাঁ, তো যখনই দেখা হয় মানে সেটা স্টুডেন্ট হেলথ চেকআপ হোক বা আমাদের টিম মেম্বারের হেলথ চেকআপ হোক, মানে হেলথ চেকআপ, প্রেপমেড হেলথ চেকআপ মানে যদি 5 জন বলা হয় তার মধ্যে একজন ডক্টর হিমালয় তো সবসময় আছেই প্যানেলে। একজনের জন্য এসেছি আমি, একজনের জন্য এসেছি একদম। তো আমাদের যে অনুষ্ঠান হয় প্রেপমেডে, অ্যানুয়ালি হয় যেটা, তো সেটাতে একবার আমি গেছিলাম, প্রবাবলি লাস্ট ইয়ারেই বা তার আগের ইয়ার আমি গেছিলাম, লাস্ট ইয়ারে। হ্যাঁ, তো সেটাও আমার বেশ ভালো লেগেছিল। সেটাও একটা, ওই অনুষ্ঠানটার মধ্যে কেউ ডাক্তার হয়েছে, পাশে সামনে বসে আছে অন্যান্য ছোট ছোট ভাই বোনেরা, বা তারা হয়তো ভবিষ্যতে হবে, এদেরকে দেখে তারা মোটিভেট হচ্ছে যে এরা হয়েছে, তাহলে আমরাও হব। তার সাথে পেরেন্টসরাও আছে, পেরেন্টসরাও দেখছে। জয়তু প্রোগ্রামের কথা বলছিস, এটা সত্যি মানে এটা অনেকেই মানে যতজন আমরা ডাক্তার হয়ে গেছি তাদের প্রত্যেকের কাছেই যে এই ধরনের মানে ইভেন্ট গুলো যখন হয় তখন নিজেদের ছোটবেলাটা দেখতে পাই আমরা, আর নিজেদের ছোটবেলা দেখতে পাওয়াটার মধ্যে একটা আলাদা অ্যাট্রাকশন আছে, ওটা বলে বোঝানো যাবে না। ওটা মানে যদি যখন যে বুঝতে পারবে, মানে যারা রিয়েলাইজ করবে তারাই বুঝতে পারবে। আর একটা আমি জিনিস তোকে জিজ্ঞেস করতে চাইবো যে নিট প্রিপারেশন আগে একরকম ছিল আর এখন একরকম হয়ে গেছে, তো কি কি চেঞ্জ? নিট ছিল না, জানিস আমরা আমাদের WBJEE আর AIPMG ছিল তখন, তো জয়েন্টের পরে এখন নিট হয়েছে, তো কোশ্চেনের প্যাটার্ন পাল্টেছে। তারপরে আরেকটা জিনিস, কম্পিটিশন বেড়েছে, কম্পিটিটর অনেক বেড়ে গেছে, কম্পিটিটরও বেড়েছে। একটা অ্যাজাম্পশন যদি ধরি, আমাদের সময় যদি 50,000 লোক দিচ্ছিল, 50,000 ছেলে মেয়ে পরীক্ষা দিচ্ছি, আমাদের সময় না 50 না, 10-14 লাখ মতো দিত, সেটা এখন 24 হয়ে গেছে, 24 লাখ। কত গুণ বেড়েছে, কত 10 লাখ বাচ্চা বেড়ে গেছে, ভাব তুই এতদিন 10 লাখ বাচ্চা তো কথা না, অনেক অনেক হয়। হ্যাঁ, সিটও বেড়েছে, সেই তুলনায় প্রপোর্শন দেখে কতটা একদম কম্পিটিশন বেড়েছে। আচ্ছা, তোকে অন্যরকম একদম প্যাটার্ন, হ্যাঁ কিছুটা অন্যরকম হয়েছে। প্যাটার্নের থেকেও বড় কথা হচ্ছে যে সিটটা মানে ওই রেশিওটা আর কি, মানে যতটা মানে কম্পিটিটরটা অনেকটা বেড়েছে। আচ্ছা, একটা কথা আমি তোকে জিজ্ঞেস করতে চাইবো, যদি তোর কোনো জায়গাতে মানে মনে হয় যে রিয়েল আমাদের যে লাইফ অফ মেডিসিন এবং লাইফ অফ সার্জারি, যেগুলো আর কি মানে আমরা রিয়েল লাইফে যেরকম এক্সপিরিয়েন্স করি তার সাথে কম্প্যাটেবল করার জন্য এরকম কোনো তোর আইডিয়া রয়েছে যে যদি তোর সাজেশন চাওয়া হয় যে এমন কোন জিনিসটা নিট প্রিপারেশনস এর মধ্যে চেঞ্জ করা উচিত যেটা আমাদের রিয়েল মেডিসিনস এবং রিয়েল সার্জারির যে মানে লাইফস্টাইলটা, সার্জনের যে লাইফস্টাইলটা তার সাথে অনেকটা কম্প্যাটেবল করতে হেল্প করবে? দেখ, ডাক্তারিতে প্রত্যেকটা পেশেন্ট কিন্তু একটা নতুন নতুন কোশ্চেন পেপার, একদমই তাই।
তো আমি কোনো পেশেন্টকে দেখছি, আমি মনে মনে ভাবলাম এটা তো এই ডায়াগনোসিসই হবে, তো এই ভেবে আমি একটা ইনভেস্টিগেশন করতে দিই, বেরিয়ে গেল নেগেটিভ অন্যদিকে, তাহলে আমাকে অন্য ডিফারেন্সিয়াল ডায়াগনোসিস চলে গেল। ঠিক ঠিক ঠিক। বা আমার একটা সার্জন একজন দেখছেন, সার্জারি করছেন, ঠিক ইজি ব্যাপার কিচ্ছু হবে না, বাস হয়ে গেল। ঠিক, ইজি ব্যাপার করতে গিয়ে কিছু একটা হয়তো কঠিন জিনিস বেরিয়ে গেল। তো আমাকে সবসময় একটা ভেবে রাখতে হবে যে আমি যে আমি ভাবছি সেটাই নাই হতে পারে, অন্য সিচুয়েশন অ্যারাইভ করতেই পারে। ঠিক, তো এরকমই কোনো স্টুডেন্ট পরীক্ষা দিতে গেল মাথায় একরকম নিয়ে আসছে যে এরকম ধরনের হবে, হয়তো কোশ্চেন এবার একটু কঠিন হয়েছে। 2025 সালে ফিজিক্স পেপার ভীষণ টাফ, পুরো পেপারে লেখালেখি পুরো ভর্তি হয়ে গেছে। তো হয়েছে, সেটা তো সবার জন্য টাফ। হ্যাঁ এক্স্যাক্টলি, এটা তো তোমার একার জন্য টাফ হচ্ছে, সবার জন্য টাফ হচ্ছে। তার মধ্যে দিয়ে কম্পিটিশন বেরোবে, তার মধ্যে সহজ কোশ্চেন গুলো যারা খুঁজে করেছে তারা ভালো করেছে। যে মাথা ঠান্ডা রাখতে পারবে সেই জয়ী হবে। একদমই তাই, একদমই তাই। আচ্ছা, একটা কথা আমি এখানে জিজ্ঞেস করতে চাইবো যে মানে তোর এমবিবিএস এর সময় সাবজেক্ট তো প্রচুর ছিল, কোনটা ফেভারিট ছিল? জেনারেল মেডিসিন ফেভারিট ছিল। তার কারণ যদি বলতে হয়, মেডিসিনটা আমার মনে হয় একটা রহস্যের মিষ্টি বইয়ের মতন। একদমই তাই, একদমই তাই। মিষ্টি বইতে কিরকম হয়, ধরো একজন কেউ মার্ডার হলো, তো গোয়েন্দা আমাদের ফেলুদা বা ব্যোমকেশ দা এলো আর কি, এসে নানা রকমের এটা ওটা ক্লু করলো, সাইন জিজ্ঞেস করছে, এই ক্লু বার করছে, দিয়ে লাস্টলি একটা গোল্ড বৈঠক করে এই হচ্ছে খুনি, একটা বিশাল বড় বিষয়। আমাদের মেডিসিনে কি হয়, কোনো পেশেন্ট এলো, পেশেন্ট আমাকে সিমটম বলছে, আমার এই হয় ডাক্তারবাবু, আমার অমুক হয়, আমার কিন্তু ওর মধ্যে রিলেভেন্টটুকু পিক করতে হচ্ছে, যেটা তোর মনে হচ্ছে দরকার। সাইনগুলো আমি ক্লু পিক করছি, ঠিক, ক্লু পিক করে আমি সেগুলো কতটা ভ্যালিড, আমি যেগুলো দেখছি সেগুলো কতটা ভ্যালিড, তার জন্য আমি কিছু ইনভেস্টিগেশন বা আমার মনে হচ্ছে যে এইটা করা উচিত, এটা করলাম। ঠিক, এই করতে 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 একটা রোগের যদি আমি 5টা ডায়াগনোসিস করি, তার মধ্যে লাস্টে গিয়ে আমার একটা ডায়াগনোসিসে টিক মার্ক হলো। আচ্ছা, তোর কোন জায়গাতে মনে হয় যে নিট এক্সামসটা একটু ওভাররেটেড এক্সাম? নিট এক্সামটা ওভাররেটেড এক্সাম আমার এইখানে মনে হয় যে আজকালকার দিনে এরকম অনেক মানে পেরেন্টস আছে বা এরকম সমাজও এরকম হয়ে গেছে, ডাক্তার হলি না নিট দিয়ে, নিট এত পরিশ্রম করলি, এত পড়াশোনা করলি, কিন্তু ডাক্তারটা চান্স পেলি না, তাহলে তো তোর জীবনটাই বৃথা, ঠিক, তোর বেঁচে থেকেই লাভ নেই। এটা শুধু মানে মানে পাশের বাড়ির লোক বলছে বা নিজের বাড়ির লোক বলছে তা না, যে পরীক্ষা দিচ্ছে ক্যান্ডিডেট তারও মাথায় এটা আসছে, সেখান থেকে ডিপ্রেশন আসছে, সেখান থেকে আরো মানে এটাই যে আলটিমেটলি এক্সাম, মানে আলটিমেট যে এটাই লাইফের গোল হতে পারে আর কিছু হতে পারে না, সেটা না। আলটিমেট লাইফের আলটিমেট এটা কখনোই হতে পারে না। সেটাই, তোমার স্বপ্ন, তুমি চেষ্টা করেছো, তুমি তার জন্য সময় দিয়েছো, এরপরে সেই একটা পার্টিকুলার দিনে হয়তো গেল না, সিচুয়েশন আনফেভারেবল হয়ে গেল, দুটো রাস্তা তোমার কাছে। এইটা কিন্তু রাস্তা নয় যে তুমি ডিপ্রেশনে বসে যাও বা উল্টা পাল্টা কিছু করলো না, চিন্তা ভাবনা মাথায় নিয়ে চলে এসে কোনো কাণ্ড ঘটাও, সেটা রাস্তা না। তোমার কাছে কিন্তু যদি ফেভারেবল সেই দিনটা না হয়, তোমার কাছে তখন দুটো রাস্তা। ঠিক ঠিক, হয় আমি সবকিছু ভুলে গিয়ে আবার নেক্সট ইয়ারের জন্য দেবো, ঠিক, আরো বেশি ভালো করে দেবো, ঠিক ঠিক ঠিক, বা ঠিক আছে আমার এত বছর হয়ে গেল, ঠিক আছে আমি একটু অন্য কিছু দেখি। এরকম নয় যে ডাক্তারি না পড়লে বা ডাক্তার না হলে আমার জীবন বৃথা, এটা ওভাররেটেড, রাইট, একদমই তাই। আচ্ছা, আমি যদি তোকে জিজ্ঞেস করি যে হচ্ছে যে প্রত্যেকটা নিট মানে ধর যে কোনো নিট অ্যাসপিরেন্টসের জন্য যদি বলি যে একটা সিঙ্গেল মেসেজ তুই দিতে চাস, তাহলে মানে এটা কি মেসেজ থাকবে তোর এন্ড থেকে? জাস্ট নিজের উপর বিশ্বাস রাখো, সেলফ কনফিডেন্স, জাস্ট নিজের উপর বিশ্বাস রাখো। সকালবেলায় ঘুম থেকে উঠে একটা কথা বলো, আমি পারবো, করতেই হবে, আমি পারবো, আমি করতে পারবো, বাস। আচ্ছা, এই ঘুম থেকে ওঠা নিয়ে আমার একটা প্রশ্ন, সেটা হচ্ছে যে তুই লোককে ঘুম পাড়াচ্ছিস, ঘুম থেকে তুলছিস, খুব ভালো কথা, তোকে ঘুম থেকে মানে তুই ঘুম থেকে উঠিস কি করে? দেখ ভাই, আমার একটা খুব ছোট্ট বাচ্চা মেয়ে আছে। আচ্ছা, তো ঘুম থেকে ওঠা তো দূরের কথা, আমি রাতে ঘুমই হয় না আমার, তো ঘুম উঠবো আর কি সকালে, এখনো স্লিপ সাইকেলটা সেট হয়নি তার মানে? আমাকে সবসময় আমার রাতে ঘুম থেকে ওঠাই হয়, মানে সকালে পার্টিকুলার ওঠার দরকার নেই আমার। আচ্ছা, আমার মেয়ে আমার জন্য অ্যালার্ম, রাতে প্রায়
4 থেকে 5 বার তো অ্যালার্ম বাজেই, তাহলে সেরকম ঘুমই হয় না। আচ্ছা, আমি একটা জিনিস জিজ্ঞেস করতে চাইছি এখানে, যে প্রত্যেকটা পেশেন্ট থেকেই তো আমরা শিখি। তো আমি যদি জিজ্ঞেস করি যে একটা মেমোরেবল এমন একটা শেখা, মানে এমন একটা লেসন যেটা একটা পেশেন্ট থেকে আমরা মানে তুই শিখেছিস, তো সেটা তুই কি বলতে চাইবি? তোর কোনো একটা মেমোরেবল লেসন যেটা তোর কোনো একটা পেশেন্ট থেকে তুই শিখেছিস? পেশেন্ট থেকে কিছু না কিছু শেখা যায়, একদমই তাই। প্রত্যেকটা পেশেন্ট তাও যদি কোনো একটা যদি ঘটনা বলি যেখান থেকে তুই একটা খুব মানে ভালো একটা লাইফের ফিলোসফিক্যাল একটা মানে টাচ এসেছিল। দেখ, সব পেশেন্টই আলাদা, প্রত্যেক পেশেন্টেরই আলাদা ফিজিওলজি, অ্যানাটমি সবকিছু আলাদা। ঠিক। তো প্রত্যেক পেশেন্টই কিছু না কিছু শেখায়। ঠিক। আমার মনে হয় অ্যাজ এ হোল একজন পেশেন্টকে সব দিক দিয়ে দেখা উচিত, সমস্ত পার্সপেক্টিভই পয়েন্ট ক্লিক করা উচিত। আর 2 নম্বর হচ্ছে পেশেন্টকে পেশেন্ট হিসেবে না দেখে মানুষ হিসেবে দেখা উচিত, মানে পেশেন্টের পুরো সাইকোলজি থেকে ফিজিওলজি পুরোটাই আর কি দেখা উচিত অ্যাজ এ পেশেন্ট, এবং তার প্যাথোলজি সবকিছুই ভাবা উচিত। আচ্ছা, যদি বলি কোন জিনিসটা স্টুডেন্ট লাইফ বা স্কুল লাইফে সব থেকে বেশি মিস করিস, বা কলেজ লাইফে? আড্ডা। এখন আর হয় না, এখন আর আড্ডা সময় হয় না, এটা ঠিক। সেই হোস্টেলের আড্ডাটা এখন আর হয় না, এটা একদমই ঠিক। আমি একটা হস্টেলের ভিডিও বানিয়েছিলাম কদিন আগে, তখন এই কথাটাই বলছিলাম যে হোস্টেলের আড্ডা এমন একটা জিনিস যেটা খুব মানে শক্তিশালী করে দেয় মেন্টালিটি ওয়াইজ। যারা হোস্টেল লাইফে থেকেছে তারা সবাই এটা মানবে। আচ্ছা হিমালয়, তোকে আমি জিনিস জানতে চাইবো তোর থেকে, যে তোর মানে কি মনে হয় কোন কোন জিনিস একটা পেশেন্ট অ্যানাস্থেসিয়া নেওয়ার আগে তার জানা উচিত? দেখ, যেই পেশেন্ট অ্যানাস্থেসিয়া হবে মানে অজ্ঞান হবে বা অবশ হবে, যাই হোক না কেন, তোর অজ্ঞানই হচ্ছে, তো পেশেন্টকে তো আমি একটা কথাই ভাই বলা উচিত, দেখো এই পেশেন্ট অপারেশন হচ্ছে, তোমার জ্ঞান থাকবে না, তোমার কিচ্ছু মনে থাকবে না। ঠিক। এবার তুমি এইখান থেকে উঠে বাড়িতে যাবে না অন্য কোথাও যাবে, সেটা আমিও জানি না, তুমিও জানে না, কেউ জানে না। ওই এরকম বললো, দাঁড়াও একটু হাসি মুখে বলতে হবে, আরে পেশেন্টটা হাসবে। আচ্ছা, কিন্তু যমরাজ আর তোমার মধ্যে কিন্তু আমি দাঁড়িয়ে আছি। আচ্ছা, এবার তুমি যদি আমাকে বিশ্বাস রাখো আর আমার হাতটাকে শক্ত করে ধরে রাখো, তাহলে তোমার জ্ঞান আমি ফেরাবো। ওকে 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 ওকে, পেশেন্টকে ফুল কনফিডেন্স নিয়ে নাও। একদম ঠিক আছে। ওকে, অলরাইট। একটা জিনিস জানতে চাইবো, নিট কেমিস্ট্রি বা চল এআইপিএমটির কেমিস্ট্রি আর হচ্ছে ওটিতে দাঁড়িয়ে থাকা, এই দুটোর মধ্যে 6 ঘন্টা ধরে ওটিতে দাঁড়িয়ে থাকা, নিটের কেমিস্ট্রি, কোনটা মনে হয় তোর জন্য বেশি পেইনফুল? ভাই আমি মনে হয় না এরকম কোনো অ্যানাস্থেটিস্ট নেই যে 6 ঘন্টা দাঁড়িয়ে আছে। 6 ঘন্টা কি সার্জারি 12 ঘন্টায় হোক, সে সার্জন দাঁড়িয়ে থাকবে। অ্যানাস্থেটিস্ট তো জাস্ট অজ্ঞান করার সময় দাঁড়াবে, অজ্ঞান থেকে জ্ঞান ফেরার সময় দাঁড়াবে, বাকি সময় চেয়ার নিয়ে মাঝখানে বাস বসে থাকবে, কানটি শুধু খাড়া থাকবে বাস, আর চোখটি ঠিকঠাক মনিটরের দিকে, একদম এটাই হচ্ছে কাজ, সে যাই করুক। একদমই তাই। আচ্ছা বলছি যে যদি তোকে বলি চাই ব্রেক নাকি পাওয়ার ন্যাপ, ধর অনেক লম্বা সার্জনকে অ্যাসিস্ট করলি, তারপরে একটু রিফ্রেশমেন্ট চাইছিস, চাই ব্রেক নাকি পাওয়ার ন্যাপ? আমার পাওয়ার ন্যাপ বলে কিছু আসে না, আমার আছে রাত্রেবেলা। হস্টেল লাইফে আমরা কিন্তু 2 মিনিটের ঘুমোতাম, 2 মিনিটের 5 মিনিটের 3 মিনিটের না, আমার বরং তার থেকে চাটাই ভালো। আচ্ছা শোন না, আর একটা হচ্ছে যে হোয়াট ইজ লাইক দ্য প্রেসক্রিপশন ফর ইউর ব্যাড ডে, মানে কোনটা তোকে যদি বলি যে হচ্ছে তোর একটা খারাপ দিন যাচ্ছে, ধর ব্যাক টু ব্যাক যাচ্ছে, পেশেন্ট গুলো ভালো না, খারাপ হয়ে যাচ্ছে দুমদাম, ঠিক আছে, অ্যানাস্থেসিয়া দিচ্ছিস, সবগুলোই কমপ্লিকেটেড কেস, তোর সেই পার্টিকুলার দিনটার জন্য তোর প্রেসক্রিপশন কি, মানে কিভাবে সেই দিনটা নিজেকে ঠিক করিস? দিন তো যায়, ডেফিনেটলি, কিন্তু এখন যদি বলিস যে এই সময়তে আমার প্রেসক্রিপশন কি, ওরকম বাজে দিনও হলো, বাড়িতে গিয়ে ওই মেয়েটি হেসে হেসে আমার কাছে ছুটে আসবে, ওটাই আমার প্রেসক্রিপশন। আচ্ছা, মেয়ের হাসি, ছোট্ট মেয়ের। আচ্ছা, একদম একদম একদম। তাহলে তোমরা সবাই বুঝতে পারছো যে এইটা প্রত্যেকটা পেরেন্টস তার কাছে কিন্তু তার ছেলে মেয়ের হাসিটা মানে খুবই 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 একটা মানে একটা ভালোবাসার জিনিস। এবার বড় হলে একটু শাসন করতে হয়, তখন বাচ্চারা ভাবে বোধহয় শাসন করছে আমাকে, তারা বোধহয় ভালোবাসে না। শাসন মা করবে, ঠিক আছে। আচ্ছা, লাস্ট টাইম ওটিতে মানে তুই ভয় পেয়ে গেছিলিস এরকম একটা যদি ঘটনা বলিস, না তুইও মানে তুই ভয় পেয়ে গেছিস আর কি, লোকজনকে শিওর করেছিস যে ভাই আমি আছি, ঠিক আছে, যমরাজ থেকে বাঁচিয়ে আনবো, কিন্তু তুইও ভয় পেয়ে গেছিস বাঁচাতে পারবো কি পারবো না। সেটা হয়েছিল এই ধর 1 বছর 1.5 বছর আগে, এই নাম বলছি না, নর্থ কলকাতার একটা নার্সিং হোমে আর কি। আচ্ছা, তো একজন আছেন আমার স্যার আর কি, কেস দিতে গেছিলাম, পেশেন্ট ছিল 14 বছরের একটা বাচ্চা। আচ্ছা, তো ঠিক আছে, পেশেন্ট তো কি ওটি হচ্ছিল? ওটি হচ্ছিল তোর ওই অ্যাপেন্ডিক্স। আচ্ছা,
তো অ্যাপেন্ডিক্সের ওটি হচ্ছে ঠিক আছে, কিন্তু স্যার ল্যাপে করবে, মানে ল্যাপে মানে ল্যাপারোস্কোপিক্যালি মাইক্রো সার্জারি যাকে বাংলায় বলে আর কি করুক। তো ল্যাপে করবে, তো ল্যাপে করলে আমরা সাধারণত বাইরে জিয়েই দিই, ভালো ভালো ইনস্টিটিউট বা ভালো ভালো হসপিটাল নার্সিং হোমে জিএটা জেনারেল অ্যানেস্থেসিয়া, যারা জানেন তাদের জেনারেল অ্যানেস্থেসিয়া মানে পুরোপুরি অজ্ঞান, তাই তো? পুরোপুরি অজ্ঞান। বা অনেক সার্জনেরও প্রেফার করে অনেকে যে না তুমি জেনারেল অ্যানেস্থেসিয়া এর ক্ষেত্রে দিয়ে দাও, তো সেক্ষেত্রে দিচ্ছি। তো 14 বছরের ছেলে, কিন্তু ছেলে মানে বাচ্চা ছেলের মতন দেখতে না, ছেলে আমাদের মতন মানে ওই বয়সে। তো সুন্দর অজ্ঞান হয়ে গেল, সবকিছু হলো, স্যারও সুন্দর অপারেশন তাড়াতাড়ি করে ফেললো ল্যাপে। তারপরে জ্ঞান ফিরিয়ে আনছি। তো জ্ঞান ফেরাবার সময়তে পেশেন্টের ওই বাচ্চা ছেলেটির ব্রঙ্কোস্প্যাজম হয় আর কি। ও মানে যেটা এয়ার পাইপ, যেটা দিয়ে হাওয়া ঢোকে আমাদের শ্বাসনালীতে, সেটা হচ্ছে কি বলবো মানে যেরকম কনস্ট্রিক্ট সংকোচিত হয়ে গেছে, হাওয়া ঢুকছে না, শ্বাস নিতে পারছে না, হতে পারে। হ্যাঁ, এবার পেশেন্টকে আমি জ্ঞান ফিরিয়ে আনছি, তো পেশেন্টকে তখন প্যারালাইসিস থেকে পুরোপুরি ফিরেনি, ও হয়তো অল্প ফিরেছে, আর ওর মাসেল গুলো তো অল্প ওই হাওয়াটাকে টানার চেষ্টা করছে, কিন্তু হাওয়ার যে নালীগুলো ছোট 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 যে ক্ষুদ্র নালীগুলো আছে ফুসফুসের মধ্যে, লাংসের মধ্যে, সেগুলো হয়ে গেছে সংকুচিত। এটা একটা ডেঞ্জারাস কমপ্লিকেশন বলবো না, ডেঞ্জারাস একটা এপিসোড। হ্যাঁ, এটা হতেই পারে, কার ক্ষেত্রে হবে তার ঠিক নেই, হতে পারে। তো সেই সময় কি হয়েছিল, অন্য এরকম নয় যে এর আগে আমি ব্রঙ্কোস্প্যাজম ফেস করিনি তা না, ব্রঙ্কোস্প্যাজম এর আগেও অনেক ফেস করেছি। ওটাতে ভয় পেলি কেন? ওইটাতে ভয় পেয়েছিলাম কারণ ওইটাতে 1 নাম্বার বাচ্চা ছেলে ছিল, সবকিছু ঠিক যাচ্ছিল, হঠাৎ করে পেশেন্ট যখন টিউব আমরা আউট করি, এক্সটুবেট করি, আউট করার পরে ব্রঙ্কোস্প্যাজম হয়, আর ওইখানে চাইছি তো এটা পাচ্ছি না, ওইটা পাচ্ছি না, এরকম জিনিস একটা। আচ্ছা, একটু মানে এই ড্রাগটা রেডি ছিল না, ওই ড্রাগটা রেডি ছিল, তখন ওই জন্য আরো তুই ভয় পেয়ে গেছিলিস। আমি চোখের সামনে দেখছি যে বাচ্চাটার ঠোঁটটা নীল হতে থাকছে। ও মাই গড। তোর স্যাচুরেশনও তখন কাজ করছে না, মানে সেই মুহূর্তে কি জানি কি হয়েছে, স্যাচুরেশনের মেশিনটাও খারাপ হতে থাকে আর ড্রাগও রেডি ছিল না। এইটা মানে এই আনঅ্যাভেলেবিলিটি অফ দ্য প্রপার রিসোর্সটা আরো বেশি মানে তোকে ভয় পাইয়ে দিয়েছিল। কি ধর সিস্টার এটা তাড়াতাড়ি লাগবে, তাড়াতাড়ি দিয়ে বলছে, হয়তো অ্যাম্পুল ভাঙছে না বা কিছু হচ্ছে না, কোনো কারণে বা টানা নেই বা শেষ হয়ে গেছে, নতুন এনে যে রিপ্লেস করে রাখবে সেটা করে না। এইটা হচ্ছে, আর স্যাচুরেশন মেশিনটা যেটাতে পালস অক্সিমিটার বা পার্সেন্টেজ দেখবো, সেটাও খারাপ। কিন্তু চোখে দেখছি আমি তার ঠোঁটটা নীল হতে শুরু করেছে। ঠোঁট নীল হতে শুরু করেছে মানে কিন্তু ব্লুইশ হচ্ছে, তার মানে কিন্তু স্যাচুরেশন লেভেল কমে 75 এর নিচে চলে যাচ্ছে। এরপরে আমার হাতে টাইম আছে মোটামুটি 1 মিনিট। ওই সময়টা বেশ 1 মিনিট টাইম আছে। আলটিমেটলি হলো, বাঁচলো। হ্যাঁ, ওইটুকু কনফিডেন্ট আছি, কিন্তু একটা প্যানিক বলবো না, মানে স্ট্রেস কাজ করে গেছে। হ্যাঁ, অনেক অ্যাড্রিনালিন রাশ হয়েছিল ওই মুহূর্তে। সব মানে আমি মেডিসিন ট্রে থেকে মেডিসিন তাড়াতাড়ি করে এই করে আবার ইনটিউবেট করে বা যাই হোক নানা রকম করে পেশেন্টকে ওই 75 কেন সে 50 হয়ে গেল, আমি উইদিন 30 সেকেন্ড ওকে আবার রিভাইভ করে আস্তে 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 বাচ্চাটাকে বার করি। বাহ, খুব ভালো। আচ্ছা, আমি তোকে যদি একটা জিনিস জিজ্ঞেস করি, এইটা তো একটা প্যানিক ইনসিডেন্ট হলো, যদি বলি এরকম একটা মজাদার ইনসিডেন্ট, একটা ফানি ইনসিডেন্ট কোনো ওটি হলে হয়েছে, মানে ওটি থিয়েটারের মধ্যে হয়েছে, এরকম একটা কিছু যদি বলিস। দেখ, ফানি ইনসিডেন্ট অনেক হয়, যেরকম অ্যানাস্থেসিয়া একটা টার্ম আছে, ডিসোসিয়েটিভ অ্যানাস্থেসিয়া। আচ্ছা, ডিসোসিয়েটিভ অ্যানাস্থেসিয়া। হ্যাঁ, তারপর বল এরা শুনুক। হ্যাঁ, মানে হচ্ছে আর কিছু না, তোর অ্যানাস্থেসিয়া দিলাম, পেশেন্ট কনসাসনেস লেভেলটা নিচে গেল একদম, কিন্তু সেরকমও নিচে নয় যে পুরোপুরি মানে ওকে রেসপন্সই করবে না, তো ও একটা আলাদা জোনে থাকে, আলাদা স্টেজে থাকে, ঠিক মানে একদম সারাউন্ডিং এর সাথে কাট, পুরো কাট সারাউন্ডিং থেকে। তো সেই মুহূর্তে অনেক ফানি মানে বেরিয়ে আসে, যেরকম কেউ হয়তো পেশেন্ট সেই মানে র গালাগালি দিচ্ছে, পুরো গোটা ওটি রুম একদম আনফেভারেবল কন্ডিশনে পড়ে গেছে। সার্জেন বলছে আমি আর পাচ্ছি না, এটা বন্ধ করাও। আমি বলছি স্যার আর বন্ধ হবে না, ক্ষমা করুন, আপনি করুন তাড়াতাড়ি, আমাকেও বেরোতে হবে, আমি আর পাচ্ছি না। বা কেউ কেউ তো এরকম মানে এমন এমন কিছু তথ্য বলে দেয় পার্সোনাল, সেগুলো এখানে বলা যাবে না, হেসে মরে যাবো। বা কেউ কেউ, আমার মনে আছে, আমি এখানে শেয়ার করতে পারবো না, কিন্তু হচ্ছে গাইনোকোলজির একসময় মানে ল্যাবে মানে যখন ওটি গুলো হয়, স্পেশালি হচ্ছে অ্যাবর্শনের সময়, তখন এমন এমন কিছু ইনফরমেশন বলে বলা যাবে না, না সেটাও নয়, কিন্তু ওটাই আর কি। মানে আরেকটা পেশেন্ট এসেছিল আমার কাছে, হ্যাঁ, সেই পেশেন্ট এসে আমাকে বলছে, ডাক্তারবাবু আপনি আমাকে অ্যানাস্থেসিয়ার জন্য আপনি যা ইচ্ছা দিন অজ্ঞান করে, আমি অজ্ঞান অত সহজে হব না, আমি সমস্ত
আপনার দেয়া সমস্ত হাতিয়ারকে আমি হার মানিয়ে ফেলবো, আমার সব নিয়ে আছে, সব রকম নেশা আমি করে ফেলেছি, কেউ আমাকে হার মানাতে পারবে না। আচ্ছা রে ঠিক আছে নে, অপারেশন টেবিলে তোলা হলো। আমি বললাম যে তুমি গান করতে থাকো, তোমার যেই ভালো গান তাই গান। একদম একদম। তারপর এরপর আমি চ্যানেল করেছি, চ্যানেল করে লং লাইনে দিচ্ছি, আমাদের প্রোফল নামে একটা ড্রাগ ইন্ডাকশনের কাজে লাগে, তো আমি দিচ্ছি আস্তে আস্তে। তো ধর 10 ml টেনেছি, আস্তে আস্তে 1 2 করে আস্তে 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 দিচ্ছি। ও মনের সুখে জোরে জোরে গান গেছে, জোরে জোরে চেঁচিয়ে গান গেছে। লাস্টের দিকে থেকে পুরো সিনেম্যাটিক আর কি, মানে পুরো তুমি যত বড় নেশারু হও আমাদের ড্রাগ থেকে বাঁচতে পারবে না। একদমই তাই, অ্যানাস্থেসিয়া ড্রাগ থেকে বাঁচতে পারবে না। আচ্ছা লাস্ট একটা কোয়েশ্চেন তোকে জিজ্ঞেস করবো, মানে তুই মানে বাচ্চারাও এক্সাম দিচ্ছে এখন, তুইও এক্সাম দিতিস, তোর জন্য সব থেকে মানে কমন সুপারস্টিশন কি ছিল এক্সাম টাইমে? এটা অড কোয়েশ্চেন বাট স্টিল জিজ্ঞেস করতে চাইছি। পরীক্ষা দিতে গিয়ে 10 বার ধরে ঠাকুর প্রণাম করো। তখন একটা ঠাকুরও বেস্ট ফ্রেন্ড হয়ে গেছে বল, সারা বছর মনে পড়ে না, পরীক্ষার আগে শুধু মনে পড়ে, রেজাল্টের আগে মনে পড়ে, ঠাকুর কিছু করার নেই। ও জয় মা দুর্গা, জয় মা কালী, পাস করে দাও, কিছু একটা করে দাও যেন হয়ে যায়। বাহ, বেশ ভালো ছিল আজকের পডকাস্টটা। আই হোপ তোমরা খুব এনজয় করেছো। অনেক কিছু জিনিস আমরা আজকে ডিসকাশন করেছি। ডক্টর হিমালয় তার প্র্যাকটিসিং লাইফ থেকে অনেক কিছু বলেছে, তার স্টুডেন্ট লাইফ থেকে অনেক কিছু বলেছে, তার এখন যে তিনি মেন্টারশিপ করছেন সেখান থেকে বলেছেন, প্রেপমেডের সাথে ওনার যে মেমোরিজ সেটার ব্যাপারে অনেক কিছু বলেছে। থ্যাংক ইউ হিমালয় তোকে আরেকবার। আর তোমাদেরকেও বলে রাখি যে তোমার যদি কোনো প্রশ্ন থাকে যেটা ডক্টর হিমালয়কে জিজ্ঞেস করতে চাইছো, আমাদের এই পডকাস্ট রিলেটেড কোনো প্রশ্ন, তোমার লাইফের কোনো এম নিয়ে কোনো প্রশ্ন, কমেন্টে লিখবে। ডক্টর হিমালয় নিজের অ্যাকাউন্ট থেকেও রিপ্লাই করে দেবেন, বা আমরা ডক্টর হিমালয়ের থেকে জেনে রিপ্লাই করে দেবো। আজকের পডকাস্ট এখানে ফিনিশ করছি। অবশ্যই কিন্তু জানিও কেমন লাগলো।